হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ বিমানবন্দরে লাশ গ্রহণ করলেন বিশিষ্টজনরা। কাল সংসদ ভবনে জানাজা সমাহিত হবেন কবি নজরুলের পাশে। হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ। নির্বাচন বানচাল করতে গণমাধ্যমের ওপর হামলা, বলছেন রাজনীতিবিদরা। দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র চলছে। হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে সংবাদ প্রকাশ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন ডাক্তার জাহেদ। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সংবর্ধনা স্থল পরিদর্শন নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। একটা কফিন মনে করিয়ে দেয় সেই ফেসবুক কমেন্টের উত্তরের কথা, যেখানে কেউ একজন বলেছিলেন হাদির মরদেহটা নেওয়ার জন্য একটা স্পেশাল কফিন নিয়ে আসিও, যার উত্তরে হাদি নিজেই বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমার আল্লাহর কাছে হাজির হব। নিজের জন্য চেয়েছিলেন সাধারণ একটি কফিন, কিন্তু কে জানতো সেই কফিন হবে লাল সবুজে মোড়ানো অমূল্য এক রত্ন, যার কফিনে হাত রেখে গোটা দেশ নতুন করে শপথ নেবে সার্বভৌমত্ব রক্ষার। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। তার কফিন গ্রহণ করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। পরে সেখান থেকে নামিয়ে ফ্রিজিং ভ্যানে ওঠানো হয় দেশের পক্ষে আমৃত্যু লড়ে যাওয়া এই বীর সেনাকে, যেখানে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেন হাজারো ভক্তবৃন্দ। একজন বিপ্লবী কখনো হত্যা করা যায় না। একজন বিপ্লবীকে হত্যা করলে সেখানে সেই বিপ্লবীর রক্তের বীজের মাধ্যমে লক্ষ বিপ্লবী জন্মগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন না, আজকে পুরো বাংলাদেশ জেগে উঠেছে। ওসমান হাদির এই রক্তে ধুয়ে যাবে বাংলাদেশের সকল আধিপত্যবাদীর যে যত চররা আছে। গতকাল তার বোনের সাথে কথা হয়েছে, তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে আমাদের। আসলে তারা যতটা ব্যতীত না, তার থেকে বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন। আমরা যে জুনিয়র, তার থেকে কমপক্ষে হলো ৮ থেকে ৯ বছরে আমরা ছোট, কিন্তু কখনো সে আমাদেরকে ছোট ভাই বা ওই হিসাবে দেখে নাই। সবসময় যে কাছে আসতো তাকে সে বন্ধু হিসাবে গণ্য করত। আল্লাহ কিছু কিছু মানুষকে সুপার পাওয়ার দিয়ে পাঠায়। হাদি হচ্ছে এরকম একটা সুপার পাওয়ারের একজন মানুষ। তবে ভিড় এড়িয়ে বিমানবন্দরের ভেতর দিয়ে হাদির মরদেহে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে হিমঘরে রাখা হয় তাকে। শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, এখানে তাকে হিমাগারে রাখা হয়েছে এবং তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই ওসমান হাদিকে দাফনের দাবি জানিয়েছে পরিবার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদির মৃত্যুর সংবাদের পরই বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর শুক্রবার সকালেও শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার দাবিতে ও ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জহুরুল হক জনি ও সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শাহবাগ অসংখ্য আন্দোলন সংগ্রামের কেন্দ্র। এই শাহবাগে কত কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার আগুনঝরা বক্তব্য আর স্লোগানে কেঁপেছে রাজপথ। সেই হাদি 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের হাসপাতালে। তার মৃত্যুর খবর দেশে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শাহবাগ। বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল থেকে জড়ো হন শাহবাগে। সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। হাদি হত্যার প্রতিবাদের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ। রাজপথেই জুমার নামাজ আদায় করেন তারা। দোয়া করেন ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায়। শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করে আন্দোলনকারীরা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। দেখেন, হাদি ভাই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে। এখন ওনার যদি এই অবস্থা হয়, আগামী কাল আপনি বাংলাদেশে পলিটিশিয়ান কোথায় পাবেন, বুদ্ধিজীবী কোথায় পাবেন, কে কথা বলবে, কার নিরাপত্তা কে দিবে? ভারত সরকারকে আমি বলবো, প্লিজ আপনারা বাংলাদেশের অস্থিতিশীলতা কামনা করবেন না। যে ব্যক্তি হাদি ভাইকে খুন করেছে সে ব্যক্তি বিদেশি 2টো অস্ত্র নিয়ে জেলে গেছিল, ধরা পড়ছিল। সেই ব্যক্তি আবার জেল থেকে বেরোলো, কে বের করলো? হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ অনেকের। আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের পদত্যাগ চাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটাকে আমরা এক কথায় বলবো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। শহীদ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক এবং যে কজন যুবক তরুণ রাজপথে বলিষ্ঠ ভূমিকার মধ্যে হাদি অন্যতম। এমন একজন তরুণ রাজনীতিবিদকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে আসামিরা পালিয়ে যাবে এবং দেশ, এটা আমরা চিন্তা করতে পারি না। বেলা যত গড়াতে থাকে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সমাবেশ থেকে খুনিদের আশ্রয়দাতা ও আধিপত্যবাদীদের কড়া হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিরাজ, শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। যে ভাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদির যারা খুনি, যারা তাকে খুন করার পরিকল্পনা করেছে, সামনে পেছন থেকে যারা মদত দিয়েছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবিতে আজকের যেই অবস্থান কর্মসূচিটি সেটি কিন্তু এখনো চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে তারা অংশ নিয়েছেন, ছাত্র জনতা তারা এখানে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং হাদিকে যারা হত্যা করেছে, তাদের পেছনে যারা মদত দিয়েছে, দেশি বিদেশি যেই চক্রে জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং কোনো খুনি বা কোনো অপরাধী যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে তাদেরকেও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত সময় গ্রেপ্তার করে দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে। এখানে থেকে থেমে থেমে বিক্ষোভ মিছিল করছেন অনেকেই, নতুন করে যুক্ত হচ্ছেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে মূলত তাদের এই কর্মসূচিটি তারা চালাচ্ছেন এবং তারা সবাই বলছেন যে তারা সবাই প্রত্যেকে একজন করে হাদি হবেন এবং হাদির এই বিচার
হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবেন, সেই স্লোগানটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আপনি জানেন যে গতকাল যখন ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, এরপর থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর বিভিন্ন জায়গায় তারা বের হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং যারা খুনি, যারা অপরাধী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এবং সেই বিক্ষোভের ধারাবাহিকতায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ জনতা, ছাত্র জনতা, তৌহিদি জনতা, এবং তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবিটি জানাচ্ছেন, যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হাদির খুনিদেরকে দেশে বিদেশে যেখানে থাকুক তাদেরকে ধরে এনে দেশের মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবিতে স্লোগান দিচ্ছেন। জেবা মিরাজ, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। দর্শক, জানছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশ জুড়ে বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর জুলাই ঐক্য ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। দুপুরে সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জুমার নামাজের পর বিক্ষোভের নগরীতে পরিণত হয় সিলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির, ছাত্র মজলিস, এনসিপি ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দুপুরে শহরের ভেলানগর মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে অবরোধ করা হয়। অন্যদিকে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া হয়েছে কক্সবাজারে। সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। আরও জানান, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। 25 ডিসেম্বর 300 ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভেন্যু পরিদর্শনে যান। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও সালাউদ্দিন আহমদ। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে ট্রাভেল পাস পেয়েছেন, তিনি টিকিটও কেটেছেন। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 11:55 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়িঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। তবে এটাও জানাতে চাই, এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদির রুহের মাগফিরাত কামনা করেন। নির্বাচন বানচাল করতেই প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা এবং ছায়ানট সহ দেশব্যাপী হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। দেশ বরেণ্য সাংবাদিক জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এই ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে।
সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে। বিভাজনের সুযোগ নিয়েই আধিপত্যবাদ মাথা চাড়া দেয়। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জামাতের আমির এক বিবৃতিতে আশা প্রকাশ করেন, শহীদ ওসমান হাদির রক্ত দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। শহীদ ওসমান হাদির রক্ত ঐক্যবদ্ধ করুক। ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে সরকারের কাছে দাবি জানান তিনি। ষড়যন্ত্রকারী কেউ যেন স্যাবোটেজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ পোস্টে প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। নির্বাচনকে বানচাল করতে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে বলে দাবি এনসিপি নেতাদের। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আজ পত্রিকা দুটি প্রকাশিত হয়নি। তবে আগামীকাল শনিবার প্রথম আলো প্রকাশিত হবে বলে পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের দিনটিকে গণমাধ্যমের জন্য কালো দিন বলে উল্লেখ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। এদিকে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষোভকারী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পত্রিকা দুটি। কার্যালয়গুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পত্রিকা দুটিতে হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেলে প্রথম আলো ভবনের সামনে মানববন্ধন করে প্রথম আলোর সম্পাদক, সাংবাদিক সহ সব কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, প্রথম আলোর শুরু থেকে ২৭ বছরে প্রথমবারের মতো পত্রিকা প্রকাশিত হয়নি। এটি গণমাধ্যমের জন্য কালো দিন। বাংলাদেশের বাক স্বাধীনতা, ভিন্ন মতের প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে একটি কঠিন আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে শুধু এটা প্রথম আলোর উপরে আক্রমণ নয়, একই সঙ্গে আমরা জানি ডেইলি স্টারের উপর আক্রমণ হয়েছে। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মানববন্ধনের কয়েক মিনিটের মধ্যে প্রথম আলোর সামনে বিভিন্ন স্লোগান দেয় একটি দল, যে কারণে সংক্ষিপ্ত সময় মানববন্ধন শেষ করে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায় প্রথম আলোর কর্মীদের। এসব ঘটনাকে কোনোভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে নারাজ মানবাধিকার কর্মী নূর খান। বলেছেন, ক্ষোভের সুযোগ নিয়ে এটি একটি সন্ত্রাসী তৎপরতা। তারা সংবাদপত্রের কণ্ঠের উপর যে পা চাপা দিয়ে বসছে এটা খুব স্পষ্ট, এবং এটা কোনোভাবেই আন্দোলন বলা যাবে না বা ক্ষোভের বহিঃপ্রকাশও বলা যাবে না। ক্ষোভকে কাজে লাগিয়ে এটি একটি সন্ত্রাসী হামলা। ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পরের দিন শুক্রবার সন্ধ্যায় ভবন পরিদর্শনে আসেন গণতান্ত্রিক সংস্কার জোট। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে বানচাল করতে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে। প্রশাসনে এখনও ফ্যাসিস্টরা আছে বলে দাবি এনসিপি নেতাদের। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাজনীতি, আদর্শ, নীতি আলাদা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু এই যে প্রতিষ্ঠান ভেঙে ফেলা, প্রতিষ্ঠান এটা খুবই অশনি সংকেত। এবং এই মুহূর্তে শুধু পত্রিকা দুটিই নয়, বৃহস্পতিবার হামলার শিকার হয় ধানমন্ডি ৩২-এর সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনও। শুক্রবার সকালেও ধানমন্ডি ৩২-এ যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরেক দফা ভাঙচুর চালায় সেখানে। ভাঙচুরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ছায়ানটে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠান দুটি ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে বলে আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। শিগগিরই দুই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সরকারের পক্ষ থেকে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যায় না। আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলেও স্মরণ করিয়ে দেয়া হয় সরকারের বিবৃতিতে। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদির মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্নও তুলেছেন তারা। ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটির মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক। এক বিবৃতিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন মানবাধিকার কমিশনার। বিবৃতিতে ফলকার তুর্ক আরও বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি হাদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের অন্যতম নেতা হিসেবে অভিহিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ, আল আরাবিয়া, দ্য গার্ডিয়ান ও মালয়েশিয়ার দ্য সান ও হাদির মৃত্যুর খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের চেয়ে বেশি স্থিতিশীল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি। বলেন, মেডিকেল বোর্ডের দেয়া উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন খালেদা জিয়া। এতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আগের চেয়ে উন্নতির দিকে। দ্রুতই তিনি সুস্থ হয়ে যাবেন বলে চিকিৎসকরা আশাবাদী বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ওনার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। আপনাদেরকে এটুকুই বলবো যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে
আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, হাদির হত্যাকারীরা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকলে কূটনৈতিক সহ সব চ্যানেল ব্যবহার করে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজধানীর সুরিটোলায় রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, সন্ত্রাস দিয়ে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক অপ্রাসঙ্গিকতায় পড়েই আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা তাদের রাজনীতির চূড়ান্ত পরিসমাপ্তি ডেকে আনছে। অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, একথা গত ১৭ বছর ধরে বলা হচ্ছে। তাদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে কোনোভাবেই তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। হাদির উপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। এই ঘটনার বিষয়ে বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে যে সরকারই আসুক তাদের আন্তরিক প্রশাসনিক পদক্ষেপ দেখতে চান। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। ঘটেছে হাদির উপরে, সেটার জন্য আমরা প্রশাসনিকভাবে যেই সরকারই আসবে অথবা যেই সরকার রয়েছে তারা আন্তরিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে চাই। যদি তার শুটাররা দেশের বাইরে গিয়ে থাকে তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অন্যান্য কূটনৈতিক সেকেন্ডারি চ্যানেল থাকে, তার মাধ্যমে হলো এই শুটারদেরকে ফেরত নিয়ে আসতে হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। শুক্রবার রাজধানীর ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সামাজিক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনীতির ধারায় বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি বলেন, কোনো সন্ত্রাসকে ভয় পাই না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করে যাব। নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে বিএনপির পরিকল্পনা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের কথা পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। আওয়ামী লীগ যে একটা আগাগোড়া সন্ত্রাসী দল আমরা ১৭ বছর ধরে বলে আসছি, তার কিন্তু বিন্দুমাত্র কিন্তু পরিবর্তন হয় নাই, বরঞ্চ তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন তারা গোপনে থেকে এই ধরনের হিট অ্যান্ড রান বা গুপ্ত হত্যা এই ধরনের কর্মকাণ্ড করে সমস্ত ফায়দা কিন্তু তাদের। নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা, ফায়দা তাদের। ওসমান হাদি তাদের পথের কাটা, ফায়দা তাদের। জামাতে ইসলামী বিএনপিকে দুষলো, বিএনপি সেটা প্রতিবাদ করলো, আমাদের মধ্যে ভেদাভেদ বাড়লো, ফায়দা তাদের। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৩টার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়। এ সময় তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রয়োজনে ওসমান হাদির খুনি এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সাথে হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার নিন্দাও জানান ছাত্রদল সভাপতি। আমাদের সুস্পষ্ট অবস্থান, আমরা গতকাল প্রথম আলো ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবিরের উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। হাদির মতো হত্যাকাণ্ড আরও হওয়ার শঙ্কা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান। সম্ভাব্য হত্যাকাণ্ডের তালিকায় নাম থাকায় নিজের জীবন নিয়েও আশঙ্কা জানান তিনি। বলেন, ভোট বানচালে দেশি বিদেশি স্বার্থান্বেষী শক্তি সক্রিয় রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে কথা জানান তিনি।
শুক্রবারের বিতর্কে মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিতার্কিকদের হারিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার জাহিদুর রহমান বলেন, হাদি মৃত্যুর পর যেসব ঘটেছে তা দেশের জন্য বড় বিপদ তৈরি করবে। এই ধরনের নৈরাজ্য নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে ভীতি তৈরি করবে। ডাক্তার জাহিদ বলেন, যারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা সহজেই পরাজয় মেনে নেবে না। তারেক রহমানের মতো যাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান তিনি। নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যায় বিক্ষুব্ধরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বায়তুল মোকাররমে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সীমান্তবর্তী পূর্ব তুরং গ্রামের আশিকুর রহমান এবং বরম সিদ্ধিপুর গ্রামের ইয়াকুব উদ্দিন। পুলিশের স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব তুরঙ্গের আশিক ও মোশাহিদ শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল 11টার দিকে তুরং গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে আশিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পরিবার। এর আগে এই দুজন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন। ওই সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আশিক গুলিবিদ্ধ হন, মোশাহিদ পালিয়ে যেতে সক্ষম হন। একই দিন বেলা 12টার দিকে সীমান্তবর্তী বরম সিদ্ধিরপুরের ইয়াকুব উদ্দিন 1255 পিলার হয়ে ভারতে প্রবেশ করে। এই সময় খাসিয়াদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, স্বাধীনতা বিরোধীরা নিজেরা নিজেদের ভালো হয়ে যাবার সার্টিফিকেট দিচ্ছেন। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্র শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও বীরাঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তার জন্য আপনাদের মহান বিজয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে রাজধানীতে। সবুজবাগ থানার কদমতলা সংসদ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা 9 আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া করা হয়। এই কাজ কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আধুনিক টেকসই করার লক্ষ্যে সমাবেশ হয়েছে জামালপুরে। বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এতে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, বিমানবন্দরে লাশ গ্রহণ করলেন বিশিষ্টজনরা। কাল সংসদ ভবনে জানাজা, সমাহিত হবেন কবি নজরুলের পাশে। হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ, নির্বাচন বানচাল করতে গণমাধ্যমের উপর হামলা, বলেছেন রাজনীতিবিদরা। দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র চলছে। হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে সংবাদ প্রকাশ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন ডাক্তার জাহিদ। ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সংবর্ধনা স্থল পরিদর্শন নেতাদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।